আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। একটা প্রশ্ন দেখা দিয়েছে যে সার্জিও গরের সাথে বৈঠক করেই কেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গেলেন। এই প্রশ্নের উত্তর সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ, কূটনৈতিক জার্নি যে ক্রমশ জটিল এবং সহজ জিনিসও যে তার সরকারের জন্য অত্যন্ত জটিল হয়ে দেখা দিয়েছে, সেই জিনিসটা একটু আলোচনা করব। ত্রিবেদী সাহেবের দিল্লি যাওয়াটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের সাথে বৈঠকের সাথে যেমন সম্পৃক্ত, তেমন সম্পৃক্ত কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তার যে বৈঠক হলো সেটা নিয়ে। বৈঠকটা হয়েছে আসলে অস্বাভাবিক রকম দেরিতে। ত্রিবেদী সাহেব ঢাকায় এসে 25 দিন পরে, 25 না মানে 2-2.5 সপ্তাহের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির সাথে তিনি দেখা করে পরিচয়পত্র পেশ করেছেন। ঠিক একটা আদর্শিক অবস্থান হলে, অর্থাৎ দুটি প্রতিবেশী দেশের সাথে যদি একটা স্বাভাবিক সম্পর্ক থাকে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু ত্রিবেদী সাহেবের বৈঠক হওয়ার কথা ছিল উইদিন উইক, 1 সপ্তাহের মধ্যে, কিন্তু সেটা হয়েছে প্রায় 1 মাস 5 দিন পরে বা আরো একটু পরে। দিনগুলোর হিসাব নাই, এর আগের কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম। এই যে একটা অস্বাভাবিক দেরি, এটা কিন্তু তারেক রহমান বলুন, খলিলুর রহমান, ইনাদের কূটনৈতিক অপরিপক্কতার সামিল। যদিও তারা এটাকে অবশ্যই কেউ কেউ দেখছেন ভেতর থেকে, হয়তো হুমায়ুন কবির, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির হয়তো এটাকে দেখবেন যে ইউনুস যে শিখিয়ে দিয়ে গেছিল, বা জঙ্গিরা তারও আগে, বা আশরাফ কায়সার যে শিখিয়েছিল যে ভারতের চোখে এখন থেকে চোখ রেখে কথা বলতে হবে, সেই চোখে চোখ রেখে কথা বলার মতো করে তারা দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে দেখা করতে দিলেন না অনেক দিন। আবার এটা শোনা যাচ্ছে যে ভারত থেকে যে তারেক রহমান সাহেবকে যে ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ জানানো হলো, সেখানে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়নি। তাকে বিমস্টেকের নামে যে একটা আঞ্চলিক সংগঠন আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রসপেক্ট অনেক ভালো, সার্কের তো কোনোই প্রসপেক্ট নাই। আসলে তারেক রহমান সাহেবের আব্বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সেই সার্ক। সার্ককে যদি সফল করতে হয় বা করতে পারতেন, বিএনপির জন্য তো এটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু তারা সেটা পারবেন না পাকিস্তানের কারণে। সেটা ভিন্ন আলোচনা, এখানে যাচ্ছি না। সার্ক যেহেতু অচল, সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে বিমস্টেক সংগঠনটা আঞ্চলিক সংগঠন হিসাবে কিন্তু অত্যন্ত প্রমিজিং, এবং এটা গঠন করেছিলেন কিন্তু একজন অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বিমস্টেকের প্রেসিডেন্ট উনি, ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো, ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু প্রতি ওখানে কি মাস না বছর ঘুরে একজন করে প্রেসিডেন্ট থাকে, অর্থাৎ প্রত্যেক দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট থাকে। বিমস্টেকেও দেখা যাচ্ছে যে এইটা আছে। 2 বছরের জন্য বোধহয় তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছে, অর্থাৎ ইয়ে হিসাবে দেয় নাই, প্রধানমন্ত্রী হিসাবে দেয় নাই। ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা কেন, এটা নিয়ে ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে সেখানেও প্রশ্ন করা হয়েছে এবং অনেকে এটা নিয়ে কথা বলেছেন। তারেক রহমান সাহেব যদি এই যে চোখে চোখ রেখে কথা বলতে চান, এই যে ভারত মাঝে মাঝে এইভাবে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে চোখে চোখ রেখেই কথা বলা হবে। আর স্বভাবতই চোখে চোখ রেখে কথা বলতে গেলে তো আসলে সেখানে কোনো কূটনীতি হবে না, বন্ধুত্ব হবে না। যদিও আমরা দেখেছি যে ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অত্যন্ত আহ্লাদের সাথে তারেক রহমানকে তারা বাংলাদেশে এসে যাতে তিনি প্রধানমন্ত্রী হন এই ব্যাপারটা ফ্যাসিলিটেট করেছেন, এটা আর এখন গোপন নেই। কিন্তু তারা যেটা ফ্যাসিলিটেট করেছেন সেটার ন্যূনতম কোনো রিফ্লেকশন তারেক রহমান সরকারের কোনো অংশের ব্যবহারে দেখা যায় না। আমরা শুনেছি তারেক রহমান সরকার ভারতে যাবেন না, কারণ পুশব্যাক বন্ধ হচ্ছে না, পুশ ইন পুশব্যাক এইসব কথা বলা হচ্ছে।
তারেক রহমান সরকার যে আসলে দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারেন না, এটা মূলত ওনার ডোমেস্টিক যে নিড আছে, জামাত, হেফাজত এবং এনসিপি কে খুশি করা, বা তাদের থেকে তিনি তিরস্কৃত হতে চান না, ফুয়াদ থেকে তিরস্কৃত হতে চান না, শাহরিয়ার থেকে তিরস্কৃত হতে চান না। এইটা ছাড়া আমি কিন্তু কোনো কারণ দেখি না তারেক রহমান সরকার চোখে চোখ রাখছেন। এখন চোখে চোখ রাখলে তো ভারতের তো চোখে চোখ রাখার সুযোগ একটু বেশি, আমি তো মনে করি অনেক বেশি, কিন্তু এখানে অনেক বেশি বললে আবার বিএনপির বন্ধুরা কিংবা জঙ্গিরা এসে তারা তাদের গালিগুলা দিয়ে যাবে, সেই জন্য একটু রেস্ট্রিক্ট করে বলি যে চোখে চোখ রাখতে গেলে তো চোখ যার বড় সেই বেশিক্ষণ ধরে রাখতে পারবে। তো তারেক রহমান সাহেব সেই চোখে চোখ রেখে দীনেশ ত্রিবেদী সাহেবকে প্রায় সোয়া মাস বসিয়ে রাখলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে দিলেন না। আর দীনেশ ত্রিবেদী সাহেব মন্ত্রীর পদমর্যাদা একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার, এটা যদিও সকল হাই কমিশনারেরই সমান গুরুত্ব, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমে দীনেশ ত্রিবেদীর এই মন্ত্রী হিসাবে তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়াটাও কিন্তু তার জন্য এক ধরনের অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। এবং দীনেশ ত্রিবেদীর সেই গুরুত্ব তিনি বোঝেন, এবং দেখবেন ঢাকায় দীনেশ ত্রিবেদী যত পাবলিক অ্যানাউন্সমেন্ট করেছেন সেখানে আন্ডারনিথ একটা ফায়ার কিন্তু জ্বলছে, সেটা এখানে আমি সম্পূর্ণ বিশ্লেষণ করব না, কিন্তু অন্তত মুখের কথায় দীনেশ ত্রিবেদী সাহেব অত্যন্ত সৌজন্য বোধ রক্ষা করেছেন, একজন চৌকস রাজনীতিবিদ এবং ডিপ্লোম্যাটের আচরণই করেছেন। পক্ষান্তরে খলিল, যাকে বলা হয়, আমরা তো খলিল সাহেবকে অত সম্মান করি না, আসলে খলিল সাহেব যদিও বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি তো এখন আর বাংলাদেশের মানুষ না, তাই না? তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে কিন্তু আমাদের দেশে ঢুকেছেন তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। যদিও খলিলের জন্ম বাংলাদেশে, তবু তো আমরা তাকে সম্মান করতে পারি না, তাই না? যেভাবে বাংলাদেশটাকে আসলে 24 জঙ্গি উত্থানের পর ইউনুসের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে, যার একজন প্রধান ইনস্ট্রুমেন্ট ছিলেন খলিল, এখন তো তবুও সম্মান করি। তো উনি কিন্তু খলিল সাহেবের যে উনি এত শুনেছি যে ইউনাইটেড নেশনসে চাকরি করছে, আর আবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টও হয়ে গেছে, কিন্তু সামান্য কূটনৈতিক চাপ কিন্তু উনি সহ্য করতে পারেন না, ওনার চোখে মুখে আতঙ্ক বের হয়ে যায়। আমাকে একজন একটা আতঙ্কগ্রস্ত ছবি দেখালো, যেটা অবশ্য আমি যেটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু এই ছবিটা তখনও দেখি নাই, যে তিনি যে সার্জিও গোরের সাথে বৈঠক করে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন, সেখানকার একটা ছবি একজন আমাকে পাঠালো, অত্যন্ত আতঙ্কগ্রস্ত। অর্থাৎ খলিল সাহেব কিন্তু কোনোভাবেই নার্ভটাকে কন্ট্রোল করতে পারছেন না, আর তার পাশে দাঁড়িয়ে ওই উপদেষ্টা হুমায়ুন কবির শিশুর মতো খ্যাটখ্যাল করে হাসে, দেখতে অত্যন্ত মনে হয় যে এটা আসলে কোনো রাষ্ট্র চলছে না এখানে। কিন্তু এই যে এত কিছুর মধ্যেও কিন্তু তাদের ওই জিনিসটা স্ট্রং, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। স্বভাবতই দীনেশ ত্রিবেদী সাহেব খলিল থেকে যা শুনেছেন, তারপরে ইয়ের সাথে তার যে আলোচনা হলো, যে সার্জিও গরের সাথে, এই আলোচনাগুলো নিয়ে তিনি দিল্লিতে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করবেন। এবং বর্তমানে ভারত বাংলাদেশ কূটনীতিতে আসলে বড় প্রভাবক তো ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক সাউথ ব্লক যেটাকে বলে, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আর নাই। সেই দিক থেকে এটার গুরুত্ব তারেক রহমান বুঝলেও দিতে পারছেন না, কারণ হলো তার অন্য বাধ্যবাধকতা আছে। আর দীনেশ ত্রিবেদী সার্জিও গোর কি আলোচনা করেছেন এইটা কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয় নাই। আমরা একটা জিনিস ভুলে যাই, কারণ আমরা সবাই কিন্তু ওই যে শাহেদুজ্জামান দ্বারা আক্রান্ত, তারেক রহমানের সরকার। আর একটা মনিরুজ্জামান হলো এক মেজর জেনারেল, আর শাহেদুজ্জামান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল লয়ের সাবেক প্রফেসর। এই ধরনের পাকিস্তানি জঙ্গিরা যখন তারেক রহমান সরকারের উপর ইন্টেলেকচুয়াল বিল্ড আপ করে, প্রেশার, সাথে আছে সাকিব আলী, আমাদের ফরেন সার্ভিসের এক সাবেক অফিসার, এবং লতিফুর রহমান, বিখ্যাত কেয়ারটেকার সরকারের প্রধান 2001 সালের লতিফুর রহমানের মেয়ের জামাই, যদিও মেয়ের জামাই হিসাবে এখন আর নাই, কারণ ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। সাকিব আলী, শাহেদুজ্জামান আর মুনিরুজ্জামান, মেজর জেনারেল মুনিরুজ্জামান এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সে একটা দোকান খুলেছে
থিঙ্ক ট্যাঙ্ক নামে, সেখানে আবার শেখ হাসিনা সরকারেরই সুবিধাভোগী দুই একটা রাষ্ট্রদূত দেখে যে ওখানে ঢুকে ম্যান করে, আধা ইংরেজিও বলতে পারে না এগুলো। আমিও শেখ হাসিনার জায়গায় থাকলে তো এগুলোকে আসলে অনেক আগে বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু শেখ হাসিনার মায়ার শরীর, অনেক দয়া মনে, এক একটাকে 3 বছর 5 বছর উনি দিয়েছেন, এক্সটেনশন দিয়েছেন। আওয়ামী লীগের কোনো না কোনো নেতার অবশ্যই নেতা বলুন বা কারো না কারো রিকমেন্ডেশন তো তাই, একদম গুড ফর নাথিং। ওগুলাকে আবার মনিরুজ্জামান ইদানিং নিয়ে যাচ্ছে, সেখানে ওখানে বসিয়ে দিচ্ছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিটের ভিডিও করে তার পরিচয় দিচ্ছে। এত আনকুত লোকগুলো, আনকুত মানে না, আনকুত না, আনকুতই বলা যায়, মানে আনসিভিলাইজড আনকুত, কোনো কিছু না শিখে রাষ্ট্রদূত হয়ে টাকা পয়সা কামিয়ে এখন অবসরে গিয়ে মনিরুজ্জামানের সাথে গাঁট বেঁধেছে। এদের না আছে বুদ্ধি, এদের না আছে আসলে কোনো সিস্টেমেটিক শিক্ষা, যে শিক্ষা থাকলে কূটনীতিতে ভালো করা যায়, সেগুলোও এদের কিন্তু নাই। এই অবস্থায় যখন তারেক রহমানের সরকারের কি বলবো যে পথ চলা এতটা খারাপ, আজকে আমি আবার আগেও বলেছি যে দেখেন তারেক রহমান সরকার যে সার্জিও গড়ের সাথে মিটিং করলেন, সেখানে ওনাকে একজন মানে উপজেলা চেয়ারম্যানের মতো বসিয়ে রাখা হয়েছে, মাঝখানে 2 লাইন, 1 লাইনে কাচুমাচু করে সার্জিও গোজকে বসানো হয়েছে। পৃথিবীর কোথাও কিন্তু একজন বিদেশি গেস্টকে এইভাবে বসানো হয় না, তাকে একটু সম্মান দিয়ে বসানো হয়। অর্থাৎ সার্জিও গড়কে ওনাকে কেউ বলছে রাষ্ট্রদূত, কেউ, আসলে তো ওনাকে মন্ত্রীর মর্যাদায় রিসিভ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার যে সখ্য, যা ওনার গুরুত্ব, সেখান থেকে তো মন্ত্রীর নিচে তো তাকে নামানো যায় না। কিন্তু মন্ত্রী না হলেও, শুধু একজন রাষ্ট্রদূত হলেও, কারণ অনেক রাষ্ট্রদূত কিন্তু বাইরে থাকে, যেমন ঢাকায় তাদের অফিস নেই, এগুলোকে বলে কনকারেন্টলি অ্যাক্রিডিটেড, অর্থাৎ সমাবর্তন দায় একই সাথে আর কি দায়িত্ব পালন করছে। তারাও যদি আসে ঢাকায়, তারেক রহমানের উচিত না এইভাবে একজন লর্ডের মতো আলাদা, মানে ওই কোভিডের সময় বসলে না হয় কথা ছিল যে এরকম দূরে, সেটা অর্থাৎ এত ছোট একটা জিনিস দেখারও কিন্তু তারেক রহমানের কেউ নাই। সত্যি সত্যি বাংলাদেশটা যে 2024-এ ধ্বংস হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে গেছে, এটা কিন্তু তার প্রমাণ। এটাকে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অথচ দেখেন তারেক রহমানের আব্বা একজন প্রেসিডেন্ট, তারেক রহমানের আম্মা একজন প্রধানমন্ত্রী, তাদের আমলে তো বাংলাদেশের এই দুরবস্থা ছিল না। তারেক রহমান আজকে এমন ভাবে তিনি আসন গ্রহণ করতেছেন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে তাকে মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার কিংবা আফগানিস্তানের রেবেল লিডার হিসাবে দেখা যাচ্ছে। আমি হাসি রাখতে পারি না এগুলো বলার সময়। আমার বন্ধুরা অবশ্য বলে যে আপনি কেন হাসেন, আপনি এগুলো দেখুন হাসি, বলুন তো। তারে আমাদের বাংলাদেশটা আমরা 54 বছর কত কি অর্জন করেছি, তারেক রহমানকে এখন মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার। উনি উনি মানে কিচ্ছু জানা নাই, ওই ওই রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নাই, একজন বিদেশি গেস্টকে কিভাবে বসাবে। আবার অনেকে বলছে যে তারেক রহমান এখানে ওনার মানে ওনার কর্তৃত্ব দেখাচ্ছে। কর্তৃত্ব দেখালে তো সার্জিও গড়কে নিয়ে এত হইচই হতো না, আমরা জানতামও না সার্জিও গড় কোন দিক দিয়ে এসছে, কোন দিক দিয়ে গেছে। না, সরকারের তরফ থেকে অবশ্য গোপনীয়তা চেষ্টা করতে হয়েছে, কিন্তু এই মানে এখনকার ইন্টারনেটের যুগে তো গোপনীয়তা রক্ষা করা যায় না। তবে হ্যাঁ, রক্ষা করা যায়। শেখ হাসিনার সময় কত গড় এসছে গেছে, এইসব নিয়ে কোনো কথা কিন্তু হয় নাই। আবার ত্রিবেদীর জায়গায় ফিরে আসি। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী নিশ্চিতভাবে তাকে যে তার ভারতের চোখে চোখ রাখতে না পেরে যে তার চোখে বরাবর খালি চোখ রেখে যাচ্ছে খলিল, আর ও তো চোখ গড়িয়ে থাকে, মানে চোখে চোখ রাখার কথা শুনলে খলিল সাহেব, যদিও খলিল সাহেব অবশ্য অত অভদ্র হবে না, আর ওই যে হুমায়ুন কবিরকে তো সে চোখ গড়িয়ে দিবে, মানে বাচ্চাকে যেভাবে ভয় দেখায় ওই রকম করার সম্ভাবনা আছে। তো দীনেশ ত্রিবেদী সাহেব তো মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন, হয়তো উনিও মিটিমিটি হাসেন আড়ালে, কিন্তু রাষ্ট্রাচার বলতে কিছু নাই, ভব্যতা সভ্যতা বলতে কিছু নাই, কোনো ধরনের ছোটখাটো জিনিস কিন্তু এরা ব্যবস্থা করতে পারে না। তো দীনেশ ত্রিবেদী সাহেব দিল্লিতে গিয়ে নিশ্চিতভাবে এই জিনিসগুলো বলবেন, উনি আর মোদী সাহেব হয়তো হাসাহাসি করবেন তারেক রহমান সরকার, খলিল সাহেব এদেরকে নিয়ে। এবং সাথে সাথে এটাও ঠিক যে ভারত যেই আশা ভরসা করে তারেক রহমানকে এনেছিলেন যে অন্তত ভারত একটু শান্তিতে থাকতে পারবে, কারণ এক পাকিস্তানকে নিয়ে ভারতের যে দুরবস্থা, বাংলাদেশে তো শেখ হাসিনার সরকার থাকলে এই দুরবস্থাটা হয় না। তাদের বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদেরকেও বন্ধ করা হয়, ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সেখানে জায়গা দেওয়া হয় না। এখন তারেক রহমান অতটুকু করবেন কিনা এই নিশ্চয়তা যে ওনারা পাচ্ছেন না, সেগুলা নিয়ে কথা বলবেন আর কি দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদী সাহেব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ও বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর শেষ করে ফিরে গেছে। তার এই সফরকে ঘিরে কূটনৈতিক রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা। সফরের আগে থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছিল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে চীন ও ভারতের ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সফরে এসে প্রথম বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই। কিন্তু তার পরদিন ভোরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে ঢাকার একটি হোটেলে একান্ত বৈঠকের খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে গোরের সফর নিয়ে জল্পনা কল্পনা এবং আলোচনা আরও বাড়ে। সবশেষ খবর হলো, এই বৈঠকের রেশ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। সার্জিও গোরের সাথে বৈঠকের পর ডাক পড়ায় ঢাকায় পূর্ব নির্ধারিত গলফ প্র্যাকটিস ফেলে তড়িঘড়ি করে দিল্লি ছুটেছেন মন্ত্রী পদমর্যাদার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গোরের সাথে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী কেন দিল্লি ছুটে গেলেন এবং সেখানে গিয়ে কি আবারও গোরের সাথে কোনো বৈঠক আছে কিনা তা নিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। বিশেষ করে ভূ রাজনৈতিক ইস্যু হিসেবে চীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে মার্কিন অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে বিনিয়োগের কথাই বেশি উঠে এসেছে। তবে মার্কিন দূতাবাস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জিও গোর তার সফরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। প্রশ্ন হলো, এই রাজনৈতিক গতিশীলতা বলতে আসলে কি বোঝানো হয়েছে? যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ ব্রিফিংয়ে দাবি করেছেন, চীন নিয়ে গোরের এই সফরে কোনো আলোচনাই হয়নি। কিন্তু গোরের সফরে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারকে কিছু নথিপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি নথি আমাদের হাতে এসেছে। দূতাবাসের সূত্রগুলো বলছে, তারেক রহমানের চীন সফরে দেশটির ব্যবসায়ীদের সাথে 12টি সমঝোতা স্মারক হয়েছিল, যার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠানের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা দেওয়া আছে। বিষয়টি নিয়ে সার্জিও গোর সরাসরি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূত্রগুলো বলছে, বিষয়টি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরকে 2025 সালের অগস্টের শেষে ভারতে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠিয়েছিলেন, সাথে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গোর এরই মধ্যে বেশ কয়েকটি দেশ সফর করে ফেলেছেন। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসেন তিনি। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে নানান ধরনের খবর প্রকাশিত হয়। বিশেষ করে সফরে এসে তিনি কি কি বিষয়ে আলোচনা করতে পারেন তার একটা ধারণা এসব খবর থেকে পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি যেহেতু আমেরিকা যে কোনো মূল্যে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া, সে কারণে ধারণা করা হচ্ছিল চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়টি গোরের সফরের আলোচ্য সূচিতে থাকবে। কিন্তু 30শে জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই, কারণ এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, বাংলাদেশ সফরে সার্জিও গোরের প্রধান একটি ইস্যু ছিল চীনের সাথে বাংলাদেশের চলমান সম্পর্কের বিষয়। সার্জিও গোরের সফরের 33 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে আসেন। সূত্রগুলো বলছে, ওই সফরে হওয়া কিছু সমঝোতা স্মারক নিয়ে মার্কিন প্রশাসনের আপত্তি আছে। সে সংক্রান্ত কিছু নথিপত্র বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে। আমাদের হাতে আসা এসব নথিপত্রে দেখা যাচ্ছে, গত 25শে জুন বেইজিং এ তারেক রহমানের চীন সফরের সময় 12টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠান, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিআরসিসি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের আপত্তি আছে।
কারণ এই দুটি চায়না প্রতিষ্ঠানই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত। সিসিইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত এবং নিষেধাজ্ঞার আওতাধীন মূল প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি প্রধান অঙ্গ সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠান। মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার নীতি ও নির্বাহী আদেশ অনুযায়ী এই ধরনের সামরিক সংযোগ যুক্ত বা তালিকাভুক্ত মূল প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনগুলোর উপরও নিষেধাজ্ঞা ও বিনিয়োগের উপর বিধিনিষেধ কার্যকর থাকে। অন্তর্বর্তী সরকার আমলে সম্পাদিত বাণিজ্য চুক্তি অনুযায়ী এই ধরনের কোন প্রতিষ্ঠানের সাথে যে বাংলাদেশের সরকারের সম্পর্ক রাখতে পারে না, সেটি সার্জিও গোরের সফরে তুলে ধরা হয়েছে। সূত্রগুলো বলছে, এর মধ্যে সিসিইসিসি নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশের চায়না অর্থনৈতিক জোনের কাজে $650 মিলিয়ন বিনিয়োগের কথা রয়েছে। কিন্তু মার্কিন প্রশাসনের আপত্তিতে বিষয়টি এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া কি তা জানা যায়নি। চীন ইস্যু ছাড়া সার্জিও গোরের সফরে আরেকটি ইস্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং এই দুই দেশের মধ্যকার চলমান প্রধান রাজনৈতিক বিবাদের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত কোনো ভূমিকা রাখেন কিনা। যদিও 30 জুলাই খলিলুর রহমান চীন প্রসঙ্গের মতো ভারতের ইস্যুটিকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তার 12 ঘন্টার মধ্যে বিষয়টির নাটকীয় মোড় নেয়। 31 জুলাই সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে ঢাকার একটি হোটেলে বেশ লম্বা একটি বৈঠক করেন সার্জিও গোর। বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি এই খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। সার্জিও গোরের সফরের আগে থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল, চীনের অর্থায়নে তিস্তা প্রকল্প ও মংলায় অর্থনৈতিক জোন নিয়ে যুক্তরাষ্ট্রের যেমন মাথা ব্যথা আছে, তেমনি ভারতেরও দুশ্চিন্তা আছে। আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশ দুটি স্বঘোষিত মিত্র হওয়ায় এসব ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের সুরে বাংলাদেশের সাথে কথা বলতে পারে, এমন ধারণা কূটনৈতিক মহলের অনেকেরই। আবার শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন এবং তার প্রত্যর্পণের ঘোষণার পর অস্থিরতা বাড়ছে, সে কারণে এই বিষয়গুলো নিয়েও কি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কথা বলবেন কিনা, এমন জল্পনা কল্পনা চলছিল। এসব কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগের দিন দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের বৈঠকের খবরটা গোরের সফরকে বেশ অন্যরকম মাত্রা দেয়। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হলো, সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তাড়াহুড়ো করে দিল্লি গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, 31 জুলাই সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর 1.5 ঘন্টার দীর্ঘ বৈঠক হয়। তার কয়েক ঘন্টা পরে ভারতীয় হাই কমিশনার দেশের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে জরুরি আলোচনার জন্য নয়াদিল্লিতে উড়ে যান। সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে, ত্রিবেদীর নয়াদিল্লির উদ্দেশ্য বেশ তাড়াহুড়ো করে এবং অনেকটা আকস্মিকভাবে রওনা হয়েছেন। গোরের সাথে তার বৈঠক শেষ হওয়ার পর ত্রিবেদী কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ খেলার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সে খেলা স্থগিত করে বিকেল 5:52 ফ্লাইটে দিল্লি যান। গোর ত্রিবেদী বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত এমনকি বাংলাদেশি কর্মকর্তাদের কেউই প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। দিল্লিতে কাজ করেছেন এমন একজন সাবেক বাংলাদেশি হাই কমিশনার বলছেন, খুব স্পর্শকাতর কোনো ইস্যু না থাকলে হাই কমিশনারকে এভাবে জরুরি ভিত্তিতে তলব করা হয় না। ঢাকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলছেন, ভারতের কাছে এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ইস্যু নিয়ে আলোচনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এটি এমন একটি বিষয় যেটি নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলবে না। ওই রাজনীতিবিদ বলেছেন, গোরের সফর শেষে মার্কিন দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের তথ্য নেই। কিন্তু ত্রিবেদীর সাথে বৈঠক যে হয়েছে এটা সংবাদ মাধ্যম দূতাবাসের কর্মকর্তার বরাত দিয়ে বলেছে। আবার 30 ও 31 জুলাই এই দুদিন আরো কিছু রাজনৈতিক মিটিং এর খবর শোনা যাচ্ছে। মার্কিন দূতাবাস ও তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সাথে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্কের কথা বলেছে। বিশ্লেষকদের ধারণা, এই রাজনৈতিক সম্পর্কের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়গুলো, বিশেষ করে মিত্র হিসেবে ভারতের সাথে সম্পর্কিত বিষয়গুলোর ইঙ্গিত পাওয়া যায়। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী 2 আগস্ট বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা দিবেন। তার আগে সকালে দিল্লির শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে সার্জিও গোর
বাংলাদেশ সফরের কর্মসূচি শেষ করে 1 আগস্ট দিল্লি ফিরে গেছেন। একটি সূত্র থেকে দিল্লিতে 2 আগস্ট ভারতীয় শীর্ষ কর্তৃপক্ষের সাথে তার বৈঠক হওয়ার কথা জানা গেলেও বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করেন সার্জিও গোরের বাংলাদেশ সফরে আসা, সফরের ডিনার বাতিল করা, এরপর দীনেশ ত্রিবেদীর সাথে লম্বা বৈঠক, তারপর ত্রিবেদীর দিল্লিতে ছুটে যাওয়া, এসব খবরের বড় রকমের তাৎপর্য আছে। কারণ অন্য সময়ের মতো ভারত বাংলাদেশের সম্পর্ক এখন শুধু সীমান্ত বা পানি বন্টন সমস্যার মধ্যে বন্দী না। আনুষ্ঠানিকভাবে কোনো দেশ না বললেও এই মুহূর্তে এবং সামনের দিনগুলোতে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি ভারত বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় ইস্যু হিসেবে প্রকাশ্যে রূপ পাবে। বিষয়টি গত নির্বাচনের আগেও পর্দার আড়ালে বড় রকমের ভূমিকা রেখেছিল। এখন আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয়ায় বিষয়টি সামনে আরো জোরালো হবে। শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে শুধু ভারত বাংলাদেশের সম্পর্ক নয়, এর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূ রাজনৈতিক অনেক পক্ষ জড়িত। এসব পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা যে আছে সেটি 24 আগস্টের পর থেকে ওপেন সিক্রেটের বিষয় হয়ে গেছে। এখন দেখার বিষয় ভারত ও যুক্তরাষ্ট্র এসব ইস্যু নিয়ে কতটা সমন্বিতভাবে কাজ করে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী। বাংলাদেশে সফর করে গেলেন আমেরিকার বিশেষ দূত। বিশেষ দূত বলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি আসলেন, ছোট্ট একটি সংক্ষিপ্ত সফর করলেন, বাংলাদেশের বিএনপির সাথে কথা বললেন, বিএনপির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন প্রধানমন্ত্রীর সাথে, কথা বললেন ভারতীয় রাষ্ট্রদূতের সাথে, এবং অনেকেই বলছেন কথা হয়েছে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধির সাথেও। এখন বাংলাদেশের বিএনপিকে কি বলেছে সার্জিও গোর, ভারতের রাষ্ট্রদূতকে কি বলেছেন সার্জিও গোর, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তার পাশাপাশি যেই সংগঠনের কার্যক্রম নিষেধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে, সেই সংগঠনের কোনো দূতের সাথে, বিশেষ কোনো প্রতিনিধির সাথে কি কথা হলো, সেটা কিন্তু অনেকেই আপনারা জানতে চাচ্ছেন। তো এই বিষয়গুলা একটি প্রোগ্রামের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আমি মনে করি না, কারণ এটি একটি বড় বিষয়। প্রথমত, বিএনপির সাথে যে কথা হয়েছে, বিএনপিকে বলে দিয়ে গেছে যে তোমরা যদি চীনের সাথে আর কোনো রকমের সখ্যতা তৈরি করো, ওই পদ্মা ব্যারেজ নামে যে ব্যারেজ দিতে চেয়েছ সেটা নিয়ে যদি কোনো কার্যক্রম চালাও, অথবা চীনের কাছ থেকে যদি কোনো সায়েন্টিফিক ইকুইপমেন্ট ক্রয় করো, তাহলে কিন্তু তোমাদেরকে লাল কার্ড দেখানো হবে। অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাই হলো তারেক রহমান, এইটাকে ডিকটেট করে আমেরিকা থেকে। আমেরিকার কথার বাইরে ডান দিকে, বাম দিকে, উত্তরে বা দক্ষিণে, সামনে বা পিছনে ফিরে দাঁড়ানোর কোনো অবস্থা তারেক রহমানকে রাখেনি। এখন তারেক রহমান একটি পুতুলের মতো, শুধু বলেছে তুমি যা খেতে চাও খাও, যা কামাতে চাও কামাও, বাংলাদেশটাকে রাষ্ট্র না বানিয়ে যদি একটি এন্টারপ্রাইজ বানাইতে চাও, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাতে চাও, সেটাও বানাও, কিন্তু আমাদের কথার বাইরে যেতে পারবা না। এখন খেয়াল করে দেখেন, একটি স্বাধীন দেশ, 30 লক্ষ মানুষের জীবন, 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তর, হাজার হাজার মানুষের 9 মাসের প্রত্যক্ষ যুদ্ধের ফল, এবং 23 বছরের বহু আন্দোলন সংগ্রাম, যুক্তফ্রন্ট, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-70 নির্বাচন, তারপরে 71 মহান মুক্তিযুদ্ধ। এই দীর্ঘ সময়ে আমাদের যে দাবি ছিল স্বনিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের দেশ আমরা নিয়ন্ত্রণ করব, সেই দাবিটা নিয়েই কিন্তু আমাদের আন্দোলনটি সামনে গিয়েছিল। একটা সময় মানুষ মরণপণ লড়াই করে এই দেশটিকে স্বাধীন করেছিল। আর এই দেশ স্বাধীনতার যে নেতৃত্ব, সেই নেতৃত্বটি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাইজউদ্দিনের নেতৃত্বে, মনসুর আলীর নেতৃত্বে, নজরুল ইসলামের নেতৃত্বে, কামরুজ্জামানের নেতৃত্বে, এবং আরো অনেক মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে। এই যে একটি দেশ, এই দেশটি
স্বাধীনতার পর 54 বছরে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে দাঁড়িয়েছিল, সেই দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে তার অন্যতম দেশ। কারণ আপনারা যদি পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিয়ানমার এবং ভারতের দিকে তাকান, ভারতের পরে পরেই যেই অবস্থানটি তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের অবস্থান। এখন বাংলাদেশকে বিড়ালের মতো করে ধমক দেয় আমেরিকা, দমক দেয় পাকিস্তান, দমক দেয় মধ্যপ্রাচ্যের দেশ। এর কারণটা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। অযোগ্য লোককে যখন ক্ষমতায় বসানো যায়, তখন তাকে যা বলানো দরকার তাই সে বলেন। এবং আপনারা জানেন, মির্জাফর যখন ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে ক্ষমতাটি তুলে দেয়, তখন মির্জাফরকে বসানো হয়েছিল পুতুল নবাব হিসেবে, কিন্তু মূল ক্ষমতাটি কিন্তু চলে গিয়েছিল ব্রিটিশ কোম্পানির হাতে। ঠিক তেমনি বাংলাদেশ এরকম সেই রকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। তো যাক সে কথা, ভারতের রাষ্ট্রদূতের সাথে তিনি দেখা করলেন বাংলাদেশে বসে। খেয়াল করে দেখেন যে আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত বাংলাদেশে এসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, বাংলাদেশের অথরিটির সাথে কথা বলবেন, কিন্তু তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথেও কথা বলেছেন। কি কথা হলো তার সাথে, তিনি কি বলেছেন খেয়াল করে দেখেন। ভারতের কি চায় এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, আর আমেরিকা কি চায়, এই দুইটার মধ্যে একটা ফারাক রয়ে গেছে। আমেরিকা কি চায়? আমেরিকা চায় যে বার্মাকে ভেঙে আরেকটি নতুন দেশ করা। এটি কিসের দেশ? এই দেশটি হবে একটি বাফার স্টেট। এই বাফার স্টেট থাকবে মূলত আমেরিকার নিয়ন্ত্রণে। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেবে তারা, এখান থেকে তেল উৎপাদন করবে তারা, গ্যাস উৎপাদন করবে তারা। এই বঙ্গোপসাগরে যে অবারিত সম্পদের সমাহার, এই সম্পদের দখল নিবে আমেরিকা। খেয়াল করে দেখেন আমেরিকা এটা কেন চায়। আমেরিকা চায় এই কারণে, এই দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে আগামী দিনের যে পৃথিবী, এই পৃথিবী তাকিয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। আমাদের এশিয়ার এই কোনায় একদিকে চায়না, আরেকদিকে ভারত, আরেকদিকে জাপান, ইন্দোনেশিয়া বিশাল জনগোষ্ঠী, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, মিয়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ। এই অঞ্চলটা একটা গোল্ড মাইন। কারণ পৃথিবী যত এগুচ্ছে, উন্নত বিশ্বগুলো, তাদের কিন্তু উন্নয়ন করার জায়গা আর বাকি নেই। এখন ওই জায়গায় জনসম্পদ অনেক বেশি এবং তাদের অর্থনীতির সাইজও বিশাল। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও আমাদের অর্থনীতি বিশ্বের 30তম অর্থনীতি, ভারতের অর্থনীতি বিশ্বের 5মতম অর্থনীতি, জাপানের অর্থনীতি বিশ্বের 4র্থতম অর্থনীতি, চায়নার অর্থনীতি বিশ্বের 2য় অর্থনীতি। তার মানে হচ্ছে পৃথিবীর যে 5টি বড় অর্থনীতি, এই 5টি বড় অর্থনীতির 3টি কিন্তু আমাদের এশিয়ার এই কোনায়, এবং বঙ্গোপসাগর সম্পদের ভান্ডার। এখন এই জায়গায় কোনো না কোনোভাবে আমেরিকাকে একটি ঘাঁটি করতে হবে। এই জায়গায় কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের মতো একটি রাষ্ট্র তাদের তৈরি করতে হবে, যেই রাষ্ট্রে বসে তারা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বসে ভারতকে কন্ট্রোল করবে এবং চায়নাকে কন্ট্রোল করবে, বাংলাদেশকে কন্ট্রোল করবে, মিয়ানমারকে কন্ট্রোল করবে, থাইল্যান্ড, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ক্যাম্পোসিয়া, লাওস এবং এই অঞ্চলে আরো যেই সব রাষ্ট্র রয়েছে তাদেরকে কন্ট্রোল করবে। আর এই কন্ট্রোল করতে হলেই একটি সত্য নৌবহর ভারতের এই নাকের ডগায়, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় বঙ্গোপসাগরে এনে রাখতে হবে। খেয়াল করে দেখেন, যার কারণে ভারত এবং চায়নার মধ্যে যত দূরত্বই থাকুক, আমেরিকা যেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় ঢুকতে না পারে, এই বিষয়ে কিন্তু এই দুটি রাষ্ট্রের মধ্যে একমত। খেয়াল করেন, ব্রিক্স নামে যে সংগঠনটি করেছে, এই সংগঠনটি করার মূল উদ্দেশ্য ছিল ডলারের বিকল্প একটি মুদ্রা তৈরি করা, যাতে করে আমেরিকা সারা পৃথিবীতে ওই ডলার দিয়ে ব্যবসা করতে না পারে। সেই কারণে এই ব্রিক্সের জন্ম হয়। এখন এই ব্রিক্সের জন্ম হওয়ার পরে খেয়ালটা আপনি করে দেখেন যে চায়না এবং ইন্ডিয়া দুইটা শত্রু রাষ্ট্রের মতো, কিন্তু ব্রিক্সে আবার তারা কিন্তু এক। তাহলে দেখেন, তারা শুধু শত্রু নয়, শত্রু শত্রু যত খেলাই চলুক, ভেতরে ভেতরে চায়নার সাথে কিন্তু ভারতের একটা বিষয়ে ঐক্য আছে। সেই ঐক্যটা হলো
মানে আমেরিকা যেন এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এসে কোনোভাবে ঘাঁটি করতে না পারে। আমেরিকার পাকিস্তান তো আমেরিকার জন্য রইলই, কিন্তু পাকিস্তান দিয়ে আমেরিকার হবে না। কেন হবে না? বঙ্গোপসাগরের সাথে পাকিস্তানের কোনো কানেকশন নেই। পাকিস্তানের কানেকশন হচ্ছে আরব সাগরের সাথে। আরব সাগরে অসংখ্য দালাল আমেরিকার রয়েছে, মধ্যপ্রাচ্যের দালালেরা আমেরিকাকে সেখানে ঘাঁটি দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, জমি দিয়েছে, সব দিয়েছে। কিন্তু আমেরিকা যেটা পারেনি সেটা হলো বঙ্গোপসাগরে। শেখ হাসিনাকে কয়েকবার তিনি বলেছেন, আমেরিকা বলেছেন যে আপনি আমাদেরকে এখানে একটা ঘাঁটি দেন, আমরা আপনাকে যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় রাখবো। আপনি আমাদেরকে বঙ্গোপসাগরটার এই ছোট্ট একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন, সেটা দেন, আমরা আপনাকে ক্ষমতায় কোনো ডিস্টার্ব করবো না। কিন্তু শেখ হাসিনা কি বলেছেন? আমার দেশ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া একটি দেশ, এই দেশের স্বাধীনতার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, নতুন বলছি না, তিনি ক্ষমতা থেকে যাওয়ার 6 মাস আগেও তিনি বলেছেন। তাহলে খেয়াল করেন, আমেরিকা এখন এই ভারতবর্ষে, এই বাংলাদেশে, এই মিয়ানমারে আসছে। এই জায়গায় ওই মিয়ানমারকে 2 খণ্ড করে এখানে আমেরিকার একটা বাফার স্টেট তৈরি করা, আরেকটা হচ্ছে বঙ্গোপসাগরে তাদের এখানে একটি ঘাঁটি করা, যাতে ভবিষ্যতের চায়নাকে এবং ভারতকে, পাকিস্তানকে এবং বাংলাদেশকে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ এই অঞ্চলটাকে যেন তারা কাবু করে রাখতে পারে। এখন ভারত এটা চায় না। সেই কথাটি ভারত জানিয়ে দিলেন গৌরকে। ভারত জানালেন যে আমরা একদম সর্বত্রভাবে আমেরিকার কোনো ঘাঁটি বঙ্গোপসাগরে এটার তীব্র বিরোধিতা করি, এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বার্মা বা মিয়ানমার, এই রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধা রাখি, এবং আমরা মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এই রাষ্ট্রটিকে বাক করার যে নীল নকশা আমেরিকা করছে সেটাতে তারা সাপোর্ট করে না। এটা গেল ভৌগোলিক ভূরাজনৈতিক একটা অংশ। দ্বিতীয়ত তারা বললেন যে বাংলাদেশে আমাদের যে অবস্থান, আমরা এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতি আমাদের চাওয়া হচ্ছে এখানে ইনক্লুসিভ ডেমোক্রেসি চালু হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে রাজনীতি করবে, এটা এই অধিকার থেকে যেন তিনি বঞ্চিত না হন। এই কথাটি মূলত শেখ হাসিনার উদ্দেশ্যে বলা, যে শেখ হাসিনা এই দেশের মাটি এবং মানুষের নেতা, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী 1971 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন একসাথ করে আপনি যদি ভাগবাটোয়ারা করে দেখেন, তারপরেও দেখবেন যে আওয়ামী লীগের চাইতে বেশি মানুষের ম্যান্ডেট আর কোনো দল কোনো দিনে পায় নাই, পাবেও না। সুতরাং এই দেশ, এই মাটি, এই মানুষের সম্পর্ক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। সুতরাং আওয়ামী লীগকে এখানে রাজনীতি করতে দিতে হবে। এবং এই কথাটির পাশাপাশি ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আমি একটি বিশেষ একটা সূত্রে আমি যে খবর পেয়েছি, তারা জানিয়েছে যে বাংলাদেশ আস্তে আস্তে তালিবানি কায়দার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী, এই গোষ্ঠী এখন এত শক্তিশালী হচ্ছে যে কোনো সময়ে বিএনপির মতো রাজনৈতিক দলকেও খেয়ে ফেলতে পারে। কারণ সাংগঠনিকভাবে বিএনপি একটি দুর্বল দল। এই দলকে যেই কোনো সময়ে জামাত, এনসিপির মতো জঙ্গি গোষ্ঠী যেই কোনো সময় ফেলে দিতে পারে। সুতরাং এইখানে যদি অসাম্প্রদায়িক চেতনার, অর্থাৎ গণতান্ত্রিক ধারা অথবা মানুষের যে রাজনীতি, এটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, জঙ্গিবাদের উত্থান যদি ঠেকাতে হয়, মৌলবাদী গোষ্ঠীকে যদি এখানে যদি নির্মূল করতে হয়, তাহলে আওয়ামী লীগের মতো শক্তিকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখলে সেটার ফল ভালো হবে না। এবং এই কথাটি ক্লিয়ারলি গৌরের কাছে পাঠিয়ে দিয়েছে ভারতীয় রাষ্ট্রদূত। আর বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে এই ঘরে বসে, বাংলাদেশের ভিতরে বসে আর কি কথা হতে পারে বলে আপনারা মনে করেন? খেয়াল করে দেখেন, ভারত একদিকে বন্দর ব্যবস্থায়, অর্থাৎ এখানে কোনো ধরনের ঘাটির বিরুদ্ধে কথা বলেছে, বার্মাকে ভাঙার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেছে, এবং বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একটি ভূমিকার প্রয়োজনীয়তার কথা তারা তুলে ধরেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে গৌর আমেরিকায় গিয়ে এই খবরটি তার বসের কাছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাকে
বলতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ বর্তমান সময়ে আমেরিকার চাটুকার ভিত্তি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, আপনারা শুনেছেন বাংলাদেশ, আমরা যে গম কিনি, চাল কিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সেই তালিকায় আমেরিকা কখনো ছিল না। আমাদের তালিকায় ছিল ইউক্রেন, আমাদের তালিকায় ছিল রাশিয়া গমের জন্য, আমাদের তালিকায় ছিল আর্জেন্টিনা, আমাদের তালিকায় ছিল এই চালের জন্য ভারত, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপিন্স, এই সব রাষ্ট্র। এর কারণও আছে। কারণটা কি দেখেন, ভারত থেকে 1 মণ চাল কিনে বাংলাদেশে আনতে আমাদের যে খরচ হয় জাস্ট ট্রাক ভাড়া, আর আমেরিকা থেকে 1 মণ চাল কিনে আপনি যখন 27,000 কিলোমিটার যখন আপনি ভ্রমণ করে নিয়ে আসবেন, সেই খরচটা অনেক গুণ বেশি। এবং আরো একটি কথা বলে রাখি, সাম্প্রতিক সময়ে এই আমেরিকাকে ঘোষ দেওয়ার জন্য, আমেরিকাকে খুশি রাখার জন্য বাংলাদেশ সরকার কি করেছে, আমাদের 15 বছর মেয়াদি 32 সাল পর্যন্ত একটি চুক্তি ছিল কাতারের সাথে, যেটা এলএনজি গ্যাস আমাদেরকে প্রতি বছর আমরা কাতার থেকে আনতাম। 15 বছর মেয়াদি চুক্তি। সেই চুক্তি অনুসারে আমাদের স্ট্যান্ডার্ড সাইজের যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডার গ্যাসের দাম ছিল $11। তো বাংলাদেশি টাকায় সেটা 1200 বা 1300 টাকার মতো হয়, এবং শেখ হাসিনার সময় পর্যন্ত এটা এই দামেই মানুষ কিনেছে। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর এই বাংলাদেশে জঙ্গি আন্দোলনে অর্থায়ন করা পিটার হাসের যে কোম্পানি ছিল, পিটার হাসের কোম্পানি আছে একটা আমেরিকাতে, একটা কোম্পানির সে দালাল, ওই কোম্পানির সাথে এখন 15 বছরের না 17 বছরের মেয়াদে চুক্তি করেছে। সেই চুক্তি অনুসারে ওই যেটা কাতার থেকে আমরা এই $11 দিয়ে কিনতাম, সেটার দাম এখন হচ্ছে $44। খেয়াল করে দেখেন, কোথায় $11, কোথায় $44, 4 গুণ বেশি দামে আপনি এখন আমেরিকা থেকে আনছেন। তার মানে ওই 1200 টাকার বোতল এখন আপনি 4000 টাকা দিয়ে কিনবেন, তারপরেও আপনি গ্যাস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আমেরিকা থেকে যখন উড়োজাহাজে করে, হেলিকপ্টারে করে বা শিপে করে যখন একটা শিপমেন্ট হয়, 3 মাস সময় লাগে বাংলাদেশের বন্দরে এসে সেটা খালাস হইতে। 3 মাসে বাংলাদেশের অর্থনীতির দাপন কাপন হয়ে যায়। আর যদি আপনি মিডল ইস্ট থেকে কিনেন, এটার জন্য 7 দিন সময়ের ভিতরে আপনার বন্দরে জাহাজ চলে আসে। তাহলে খেয়াল করে দেখেন, একদিকে দাম বেশি, আরেকদিকে আমেরিকার থেকে আনতে খরচও বেশি, তারপরও আমরা এখন আমেরিকার থেকেই আনছি। গমের কথাও বললাম, এই আমাদের গ্যাসের কথাও বললাম। ঠিক এমনিভাবে বাংলাদেশ সমস্ত সেক্টরে যে অবস্থা যাচ্ছে, আমেরিকাও এখন শঙ্কিত হতে বাধ্য। কেননা অর্থনীতি যখন মাটির নিচে ঢুকে যাচ্ছে, যেই দেশের অর্থনীতি 7% জিডিপি ছিল, তার আগে যে আর গত 4 মাসে জিডিপি হয়েছে 2.22%। আপনারা খেয়াল করে দেখেন, কোথায় 7%, কোথায় 2.22%। ঠিক এইভাবে যদি চলতে থাকে, এই মৌলবাদী দ্বারা বেষ্টিত, এই জঙ্গিবাদী দ্বারা বেষ্টিত আমাদের এই ভূখণ্ডটি বিলীন হয়ে যাবে। তাই ভারতীয় রাষ্ট্রদূত আমেরিকাকে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে, এই দেশটি থাকলেই তো আপনারা ব্যবসা করবেন, আর এই দেশটি যদি না থাকে, মৌলবাদ যদি এখানে মাথাছাড়া দিয়ে উঠে, এই জঙ্গিরা যদি এই দেশটাকে ক্যাপচার করে, তাহলে আমেরিকার লোকদেরকে ধরে ধরে রাস্তায় ঝুলাবে। সুতরাং এখনই সময়, আপনারা আপনাদের কণ্ঠটি একটু উঁচু করুন, শেখ হাসিনার মতো মানুষকে দেশে আসতে দিন। সার্জিও গোরের বাংলাদেশ সফর, ঢাকা, দিল্লি, ওয়াশিংটন ত্রিভুজ, শেখ হাসিনার ফেরা নিয়ে বার্তা এবং তারেকের ভবিষ্যৎ, এই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা। প্রথমে দেখা যাক আমেরিকার কি মানসিক, কেন এলেন সার্জিও গোর বাংলাদেশের ঢাকা সফরে, সেটা দেখুন। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রকৃত বিষয়বস্তু কখনো প্রেস বিজ্ঞপ্তিতে লেখা থাকে না। যৌথ বিবৃতিতে সাধারণত থাকে সৌজন্যের ভাষা, যেমন 2 দেশের বন্ধুত্ব আরো জোরদার হবে, সহযোগিতা বৃদ্ধি পাবে, গঠনমূলক আলোচনা হয়েছে, এই ধরনের বাক্য। কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিকের কাজ সেখানেই শেষ হয় না। তিনি খোঁজেন কারা বৈঠকে ছিলেন, কারা ছিলেন না, বৈঠক কতক্ষণ চলল, কোন পর্যায়ে দরজা বন্ধ হলো,
এরপর কার মুখের অভিব্যক্তি বদলে গেল? এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় সরকারি বিবৃতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ আমরা ঠিক সেই দৃষ্টিকোণ থেকে সার্জিও গোরের ঢাকা সফরকে বিশ্লেষণ করব। প্রথমে দেখা যাক যে কেন বাংলাদেশ কেন এখন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্র। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র গত কয়েক বছরে দ্রুত বদলেছে। ভারত এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। মিয়ানমার অস্থিতিশীল, রোহিঙ্গা সংকট এখনো অমীমাংসিত। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন বাংলাদেশ কেবল একটি বাজার নয়, বাংলাদেশ এখন একটা জিও স্ট্র্যাটেজিক স্পেস। যে দেশ এই ভূখণ্ডে তার প্রভাব বাড়াবে সে পুরো উত্তর বঙ্গোপসাগরের কৌশলগত সমীকরণেও প্রভাব ফেলবে। তো এই সফরের যে সার্জিও গোর এলেন, এই সফরের সরকারি বিবৃতি বনাম স্থানীয় সূত্র সরকারি বিবৃতি একরকম নয়। এখানে বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। এখানে নতুন কিছু নেই। প্রায় প্রতিটি উচ্চ পর্যায়ের সফরের পর এই ভাষাতেই বলা হয়। কিন্তু স্থানীয় প্রশাসনিক সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা যদি সঠিক হয়ে থাকে, এবং সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার যে খবরগুলো আসছে সেই খবরগুলোতে দাবি হচ্ছে এক পর্যায়ে এখানে বৈঠকে বসেছিলেন সার্জিও গোরের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, এবং তাদের আলোচনা চলবার সময় এক সময়ে হুমায়ুন কবিরকে বাইরে পাঠানো হয়। এরপর প্রায় 20 মিনিট সার্জিও গোর এবং খলিলুর রহমান একান্তে আলোচনা করেন। এই তথ্য প্রকাশ্যে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাটি সত্য এবং এর কূটনৈতিক তাৎপর্য অনেক। কেন একান্ত বৈঠক? কেন হুমায়ুন কবিরকে সেখান থেকে থাকতে দেয়া হলো না, বার করে দেয়া হলো? কূটনীতিতে একান্ত বৈঠক অস্বাভাবিক নয়, তবে এর কারণ বিভিন্ন হতে পারে। প্রথম কারণ, সংবেদনশীল গোয়েন্দা তথ্য আদান প্রদান হতে পারে। দ্বিতীয়, অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে মূল্যায়ন। তৃতীয়, এমন রাজনৈতিক বার্তা যেটা সীমিত পর্যায়ের মানুষের মধ্যেই প্রাথমিক স্তরে রাখতে চাওয়া হয়। এই তিনটির কোনটি কোনটি এখানে প্রযোজ্য ছিল সেটি আমরা জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে খলিলুর রহমান তিনি আমেরিকার অনেক কাছের মানুষ, আমেরিকার অনেক বিশ্বস্ত মানুষ, যেটা হুমায়ুন কবির নন। সেই জন্যে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও তাকে ওই একান্ত বৈঠকে রাখা হয়নি। আন্তর্জাতিক কূটনৈতিক রীতিতে এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার নয়। এইবার আলোচনা, আর সবথেকে বড় কথা হচ্ছে সেই মিটিং থেকে বেরোবার পর সেখানে যখন সাংবাদিকরা খলিলুর রহমানকে প্রশ্ন করতে থাকলেন, তার উত্তরে খলিলুর রহমান সঠিক সমস্ত জবাব এড়িয়ে গেছেন। এবং আরও বড় কথা, তিনি একটা সময় রেগেও গেছেন সাংবাদিকদের ওপর, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা, সেটা খুব একটা স্বাভাবিক লাগছিল না। আরও একটা কথা, সেটা হচ্ছে সার্জিও গোরের সম্মানার্থে নৈশভোজের আয়োজন করা হয়েছিল, কিন্তু তিনি সে নৈশভোজে যোগদান করেননি। কেন যোগদান করেননি এটাও কিন্তু খুব স্বাভাবিক ঘটনা নয়। তার মধ্যে দিয়ে কি তিনি এটাই বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি হাই হ্যালো কিংবা সামাজিকতা রক্ষা করতে আসেননি, তিনি কাজের কাজ করতে এসছেন? এখন এই কাজের কাজটা কি? এখানে সরাসরি কোনো সরকারি নিশ্চিতকরণ নেই, তবে সামগ্রিক ভূ রাজনীতি বিচার করলে বিষয়টি প্রশ্নের অপেক্ষা রাখে না
যে আলোচনার মূল বিষয় কি ছিল? স্বাভাবিকভাবেই চীন। গত কয়েক বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ ভীষণভাবে বেড়েছে, অবকাঠামো প্রকল্প বেড়েছে, বন্দর উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ প্রকল্প হয়েছে। চীনের অর্থনৈতিক উপস্থিতি এখন বাংলাদেশে খুবই দৃশ্যমান। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন চীনের সঙ্গে সম্পর্ক রাখলেও সম্পূর্ণ কৌশলগত নির্ভরতায় না পৌঁছে যায়, অর্থাৎ সেখানে যেন একটা ফারাক থাকে। এই উদ্বেগ শুধু বাংলাদেশের ক্ষেত্রেই যে আমেরিকার আছে তা নয়, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল সব ক্ষেত্রেই একই ধরনের কৌশল দেখা যায়। ধারণা করা হচ্ছে যে চীন থেকে যুদ্ধ বিমান ক্রয়, সমরাস্ত্র ক্রয়, ড্রোন কারখানা নির্মাণ, তিস্তা বাঁধ প্রকল্প আরও বহুবিধ প্রকল্প নিয়ে আমেরিকা ক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ। ঢাকা সফরের নেপথ্যে তাহলে কি এখানে বলা হয়েছে যে গৌর তিনি কি বলতে চাইলেন, সার্জিও গৌর, যে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করা এক ধীরে ফারাক রেখে, নইলে সমস্যা আছে। এটা তো একটা দিক চীন, আর এক দিক রয়েছে দিল্লি। ঢাকা সফরের নেপথ্যে কি দিল্লি আছে? কেন ভারত একটি সমীকরণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? সার্জিও গোরের ঢাকা সফরকে যদি শুধুমাত্র বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিতে দেখি, তাহলে ছবির একটা বড় অংশ অদৃশ্য থেকে যাবে। কারণ আজকের ইন্দো প্যাসিফিক কৌশলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হলো ভারত। গত এক দশকে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক শুধু প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নেই। কোয়াড, সামুদ্রিক নিরাপত্তা, উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময়, সরবরাহ শৃঙ্খল, সেমিকন্ডাক্টর এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা, সব ক্ষেত্রেই আমেরিকা ভারতের সমন্বয় অনেক গভীর হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব বদলে গেছে। বাংলাদেশ এখন শুধু 17 কোটির একটি বাজার নয়, এটি বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় যে কৌশলগত প্রতিযোগিতা তার একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এই কারণে সার্জিও গোরের ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। বৈঠকের বিস্তারিত বিবরণ কেউ প্রকাশ করেননি, কিন্তু ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সাক্ষাৎ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ওয়াশিংটন বাংলাদেশের বিষয়ে দিল্লির মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শ অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, ভারতের নিরাপত্তা উদ্বেগটা কি? ভারতের উত্তর পূর্বাঞ্চল প্রায় সম্পূর্ণভাবে একটি সরু স্থলপথ, শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের দ্বারা যুক্ত। মূল ভূখণ্ডের সঙ্গে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়লে, বাংলাদেশের অবকাঠামোয় চীনের বিনিয়োগ ক্রমশই বাড়লে, বন্দর উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ যদি চীনের বাড়ে, এসব বিষয় নয়াদিল্লি দীর্ঘদিন ধরে কৌশলগত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও আজ অনেকটাই একই দিকে। ওয়াশিংটনের কাছে বাংলাদেশের প্রশ্নটি এখন কেবল ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বিষয় নয়, এটি বৃহত্তর ইন্দো প্যাসিফিক নিরাপত্তা স্থাপত্যের একটি অংশ। এই কারণে সার্জিও গোরের সফরকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না, বরং এটিকে 4টি রাজধানীর সমীকরণ হিসেবে দেখা উচিত: ওয়াশিংটন, দিল্লি, ঢাকা, বেইজিং। এই 4টি রাজধানীর সিদ্ধান্ত আগামী কয়েক বছরে শুধু বাংলাদেশের পররাষ্ট্র নীতি নয়, সমগ্র পূর্ব ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য প্রভাবিত করবে। আর এই কারণেই সার্জিও গোরের ঢাকা সফরের প্রতিটি বৈঠক
সরকারি হোক বা কূটনৈতিক হোক, স্বাভাবিক সৌজন্য সাক্ষাতের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আমার মতে এই গুরুত্ব, ভারতের এই অংশটি একটা বড় বিশ্লেষণ। এর সঙ্গে আরও খুব স্বাভাবিকভাবেই চলে এসেছে, যেটা দিল্লির সাউথ ব্লকে থেকে বিশেষ সূত্র থেকে আমি জানতে পেরেছি। সেটা হলো শেখ হাসিনা প্রসঙ্গে একটি নীরব কূটনীতি চালাতে সার্জিও গোর ঢাকায় এসেছেন। এটা তার অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক মহলের কিছু অনানুষ্ঠানিক আলোচনায় এমন একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে, যা এখনো কোনো সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এবং যার স্বাধীন ও প্রকাশ্য প্রমাণও পাওয়া যায়নি, সেই আলোচনার মূল বক্তব্য হলো বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নীরব পর্যায়ে, মানে বাইরে কোনো প্রকাশ নেই, বেশ কিছু ধরনের সমন্বয় বা বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়ায় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান রয়েছে, তার ব্যক্তিগত নিরাপত্তা এবং বাংলাদেশে ফিরলে তার প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ কেমন হবে, সেখানে শেখ হাসিনার নিরাপত্তা কেমন হবে, তার দল আওয়ামী লীগকে সেখানে কেন সেখানে খোলা মাঠ তার দেয়া হবে কি না, এই সমস্ত ব্যাপারেই কিন্তু আমেরিকা এবং ভারত একটা সিদ্ধান্তে এসে গেছে। এবং যে সিদ্ধান্তের প্রেক্ষিতে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বলছেন, আমার ধারণা খুব দেরি হলেও নভেম্বরের মধ্যেই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরবেন। এবং এই ফেরাটায় যাতে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে সার্জিও গোর বাংলাদেশকে নির্দেশ দিতে এসেছেন। এবং শুধু তাই না, তিনি পৌঁছবার পর যেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, এই মানে এটাকে কি বলবো, অনুরোধ বলবো না, এটাকে বলবো এই আদেশটাও দেওয়ার জন্যে বাংলাদেশে এসছেন সার্জিও গোর। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের অগ্রাধিকার হলো এই অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি না হওয়া যাতে বহিরাগত শক্তির প্রভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এখানে রাজনৈতিক সংকট তৈরি হয়, এখানে ধর্মীয় সংকট তৈরি হয়। সেখানটায় এই সমস্ত কিছু কাজ করেছে ভারত এবং আমেরিকা বাংলাদেশে শেখ হাসিনার পুনর্বাসনের রূপরেখা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে। এবং এই প্রেক্ষাপটেই শেখ হাসিনার নাম খলিলুর রহমানের কাছে এসেছে। খলিলুর রহমান, যার জন্যে ওই মিটিংয়ের পর তার মুখে খুব অন্ধকার দেখা গেছে, তিনি খুব একটা স্বাভাবিক যেন ছিলেন না। কেন স্বাভাবিক ছিলেন না, তার কারণ হচ্ছে এগুলো আমেরিকার সহজ বার্তা ছিল না, স্পষ্ট বলা যায় নির্দেশ ছিল। আমার কাছে যে সূত্র মারফত যে খবর এসেছে, ভারত এবং আমেরিকার যৌথ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে, তিনি যেন এই বিষয়টা নিয়ে ওখানে সেইভাবে দেখেন যে প্রথম কথা কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সেখানকার রাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তৃতীয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে সেই পরিবর্তন সামাল দেবে, কারণ এই নিয়ে যদি ওখানে কোনো গোলমাল হয়, সেই গোলমাল কিন্তু সামলাতে হবে বিএনপি সরকারকে, তারেক রহমান সরকারকে। যদি তারেক রহমান সরকার না মানতে চায় এই আদেশ, আমাদের কাছে খবর আছে সেই আদেশ যাতে মানতে বাধ্য করা যায়, তারেক রহমানকে সেই ব্যাপারটাও জানিয়ে দেওয়া হয়েছে। কি সেই ব্যাপার? সেটা হলো তারেক রহমান যদি এই সূত্র এবং আমেরিকার
নির্দেশ মতো চলতে না চান, তাহলে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে সেখানে একটা কি অন্তত কিছুদিনের জন্য হলেও একটা সামরিক শাসন নিয়ে আসা হতে পারে, অথবা আবার এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি অন্তর্বর্তী সরকারও তৈরি হতে পারে। আর এই কথাগুলো শোনার পর থেকেই খলিলুর রহমানের রক্তচাপ বেড়ে গেছে। আমরা আগামী কয়েকটা দিন, আগামী কিছু দিন, অন্তত একটি মাস আমাদের খুব সতর্ক হয়ে অপেক্ষা করতে হবে। আগস্ট মাস পড়ে গেছে, নাগাদ সেপ্টেম্বর অক্টোবর খুব সম্ভব শেখ হাসিনা বাংলা